গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বেদেনী। শম্ভু বাজিকর এ মেলায় প্রতি বৎসর আসে। তাহার বসিবার স্থানটা মা কঙ্কালীর এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হইয়া গিয়াছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভোজবাজি, সার্কাস। ছোট তাঁবুটার প্রবেশপথের মাথার উপরেই কাপড়ে আঁকা একটা সাইনবোর্ডেও লেখা আছে ভোজবাজি সার্কাস। লেখাটার একপাশে একটা বাঘের ছবি, অন্য পাশে একটা মানুষ, তাহার হাতে এক রক্তাক্ত তলোয়ার, অপর হাতে একটি ছিন্ন মুণ্ড। প্রবেশ মূল্য মাত্র 2 পয়সা। ভোজবাজি অর্থে গোলকধামের খেলা। ভেতরে পট টাঙাইয়া কাপড়ের পর্দায় শম্ভু মোটা লেন্স লাগাইয়া দেয়। পল্লীবাসীরা বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের মধ্যে দিয়া দেখে আংরেজ লোকের যুদ্ধ, দিল্লিকা বাদশাহ, কাবুলকে পাহাড়, তাজবিবিকা কবর। তারপর শম্ভুর লোহার রিং লইয়া খেলা দেখায়। সর্বশেষে একটা পর্দা ঠেলিয়া দেখায় খাঁচায় বন্দি একটা চিতাবাঘ। বাঘটাকে বাহিরে আনিয়া তাহার উপর শম্ভুর স্ত্রী রাধিকা বেদেনীর চাপিয়া বসে। বাঘের সম্মুখের থাবা 2টা ধরিয়া টানিয়া তুলিয়া আপন ঘাড়ের উপর চাপাইয়া মুখোমুখি দাঁড়াইয়া বাঘটাকে চুমা খায়। সর্বশেষে বাঘটার মুখের ভেতর আপনার প্রকাণ্ড চুলের খোঁপাটা পুরিয়া দেয়। মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুরিয়া দিল। সরল পল্লীবাসীরা স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস রুদ্ধ করিয়া দেখিতে দেখিতে করতালি দিয়া উঠে। তাহার পরই খেলা শেষ হয়। দর্শকের দল বাহির হইয়া যায়। সর্বশেষ দর্শকটির সঙ্গে শম্ভু বাহির হইয়া আসিয়া আবার তাঁবুর দুয়ারে জয়ঢাকটা পিটিতে থাকে। দুম দুম দুম। জয়ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদেনী একজোড়া প্রকাণ্ড করতাল বাজায়, ঝন ঝন ঝন। মধ্যে মধ্যে শম্ভু ডাকে, বড় বাঘ, ওই বড় বাঘ। বেদিনী প্রশ্ন করে, বড় বাঘ কি করে? পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের চুমা খায়। জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে, কিন্তু খায় না। কথাগুলো শেষ করিয়াই সে ভিতরে গিয়া বাঘটাকে একটা তীক্ষ্ণাগ্র অঙ্কুশ দিয়া খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করিতে থাকে। তাঁবুর দুয়ারের সম্মুখে সমবেত জনতা ভীতিপূর্ণ কৌতূহল কম্পিত বক্ষে তাঁবুর দিকে অগ্রসর হয়। দুয়ারের পাশে দাঁড়াইয়া বেদেনী 2টি করিয়া পয়সা লইয়া প্রবেশ করিতে দেয়। এছাড়াও বেদেনীর নিজের খেলা আছে। তাহার আছে একটা ছাগল, 2টা বাঁদর আর গোটা কতক সাপ। সকাল হইতে সে আপনার ঝুলি ঝাঁপি লইয়া গ্রামে বাহির হয়, গৃহস্থের বাড়ি বাড়ি খেলা দেখাইয়া গান গাহিয়া উপার্জন করিয়া আনে। এবার শম্ভু কঙ্কালীর মেলায় আসিয়া ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল। কোথা হইতে আরেকটা বাজির তাঁবু আসিয়া বসিয়া গিয়াছে। তাহার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালি পড়িয়া আছে, কিন্তু এই বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দাকরণেও অনেক অভিনবত্ব আছে। বাহিরে 2টা ঘোড়া একটা গরুর গাড়ির উপর প্রকাণ্ড একটা খাঁচা রহিয়াছে। নিশ্চয়ই উহাতে বাঘ আছে। গরুর গাড়ি 3খানা নামাইয়া শম্ভু নূতন তাঁবুর দিকে মর্মান্তিক ঘৃণার দৃষ্টিতে তাকাইয়া আক্রোশ ভরা নিম্নকণ্ঠে বলিল, শালা। তাহার মুখ ভীষণ হইয়া উঠিল। শম্ভুর সমগ্র আকৃতির মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র ছাপ যেন মাখানো আছে। ক্রূর নিষ্ঠুরতা পরিব্যঞ্জক এক ধারার উগ্র তামাটে রং আছে। শম্ভুর দেহবর্ণ সেই উগ্র তামাটে। আকৃতি দীর্ঘ, সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা, মুখে কপালের নিচেই নাকে একটা খাঁজ, সাপের মতো ছোট ছোট গোল চোখ, তাহার উপর সে দন্তুর। সম্মুখের 2টা দাঁত কেমন বাঁকা হিংস্র ভঙ্গিতে অহরহ বাহিরে জাগিয়া থাকে। হিংসায় ক্রোধে সে আরো ভয়াবহ হইয়া উঠিল। রাধিকাও হিংসায় ক্রোধে ধারালো ছুরি যেমন আলোকের স্পর্শে চকমক করিয়া ওঠে, তেমনি ঝকমক করিয়া উঠিল। সে বলিল, দাঁড়া,
বাঘের খাঁচায় দিব গক্ষুড়ার ডেকা ছেঁড়া। রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরও উত্তেজিত হইয়া উঠিল। সে ক্রুদ্ধ দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হইয়া নূতন তাঁবুটার ভিতরে ঢুকিয়া বলিল, কে বেটে? মালিক কে বেটে? কে চাই? তাঁবুর ভিতরের আর একটা ঘরের পর্দা ঠেলিয়া বাহির হইয়া আসিল একটি জোয়ান পুরুষ, 6 ফিটের অধিক লম্বা, শরীরের প্রতি অবয়বটি সবল এবং দৃঢ়, কিন্তু তবুও দেখিলে চোখ জুড়াইয়া যায়। লম্বা হালকা তাজি ঘোড়ার যেমন একটা মনোরম লাবণ্য ঝকমক করে, লোকটির হালকা অথচ সবল দৃঢ় শরীরে তেমনি একটি লাবণ্য আছে। রং কালোই, নাকটি লম্বা টিকোলো, চোখ দুইটি সাধারণ, পাতলা ঠোঁট দুইটির ওপর তুলি দিয়া আঁকা গোফের মতো একজোড়া গোফ সুচগ্র করিয়া পাক দেওয়া, মাথায় বাবরি চুল, গলায় কারে ঝুলানো একটি সোনার ছোট চৌকো তক্তি। সে আসিয়া শম্ভুর সম্মুখে দাঁড়াইল। দুইজনেই দুইজনকে দেখিতেছিল। কি চাই? নূতন বাজিকর আবার প্রশ্ন করিল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচে বায়ুস্তর ভুরভুর করিয়া উঠিল। শম্ভু খপ করিয়া ডান হাত দিয়া তাহার বাঁ হাতটা চাপিয়া ধরিল, বলিল, এই জায়গা আমার, আমি আজ 5 বছর এখানে বসছি। ছোকরাটিও খপ করিয়া আপন ডান হাতে শম্ভুর বাঁ হাত চাপিয়া ধরিল। মাতালের হাসি হাসিল, বলিল, সে হবে, আগে মদ খাও টুকচা। শম্ভুর পেছনে জলতরঙ্গ বাদ্যযন্ত্রের দ্রুততম গতিতে যেন গত বাজিয়া উঠিল। রাধিকা কখন আসিয়া শম্ভুর পিছনে দাঁড়াইয়াছে, সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, কটি বোতল আছে তোমার নাগর, মদ খাওয়াইবা? ছোকরাটি শম্ভুর মুখ হইতে পেছনের দিকে চাহিয়া রাধিকাকে দেখিয়া বিস্ময়ে মোহে কথা হারাইয়া নির্বাক হইয়া গেল। কালো সাপিনীর মতো ক্ষীণতনু দীর্ঘাঙ্গিনী বেদিনীর সর্বাঙ্গে যেন মাদকতা মাখা। তাহার ঘন কুঞ্চিত কালো চুলে, চুলের মাঝখানে সাদা সুতার মতো সিঁথিতে, তাহার ঈষৎ বঙ্কিম নাকে, টানা অর্ধনিমিলিত ভঙ্গির মদির দৃষ্টির দুটি চোখে, সুচালো চিবুকটিতে সর্বাঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্রে সদ্য স্নান করিয়া উঠিল। মাদকতা তাহার সর্বাঙ্গ বাহিয়া ঝরিয়া ঝরিয়া পড়িতেছে। মহুয়া ফুলের গন্ধ যেমন নিঃশ্বাসে ভরিয়া দেয় মাদকতা, বেদেনীর কালো রূপও তেমনি চোখে ধরাইয়া দেয় একটি নেশা। শুধু রাধিকারই নয়, এই বেদে জাতের মেয়েদের এটা একটা জাতিগত রূপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকার রূপের একটা প্রতীকের সৃষ্টি করিয়াছে, কিন্তু মোহময় মাদকতার মধ্যে আছে খুরের মতো ধারের ইঙ্গিত, চারিত্রিক হিংস্র তীক্ষ্ণ উগ্রতার আভাস। মোহমত্ত পুরুষকেও থমকিয়া দাঁড়াইতে হয়, ভয়ের চেতনা জাগাইয়া তোলে, বুকে ধরিলে হৃৎপিণ্ড পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যাইবে। রাধিকার খিলখিল হাসি থামে নাই। সে নূতন বাজিকরের বিস্ময় বিহ্বল নীরব অবস্থা দেখিয়া আবার বলিল, বাক হইয়া গেল যে নাগরের। বাজিকর এবার হাসিয়া বলিল, বেদের বাচ্চা গো আমি, বেদের ঘরে মদের অভাব, এসো। কথা সত্য, এই অদ্ভুত জাতটি মদ কখনো কিনিয়া খায় না। উহারা লুকাইয়া চোলাই করে, ধরাও পড়ে, জেলেও যায়, কিন্তু তা বলিয়া স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের নিকট পর্যন্ত ইহাদের এই অপরাধটা অতি সাধারণ হিসেবে লঘু হইয়া দাঁড়াইয়াছে। শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরিয়া এতখানি হইয়া উঠিল। আহ্বানকারীও তাহার স্বজাতি, নতুবা। সে রাধিকার দিকে ফিরিয়া কঠিন দৃষ্টিতে চাহিয়া বলিল, তুই আইলি কেন এখানে? রাধিকা এবারও খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরণ তোমার, আমি মদ খাব নাই। তাঁবুর ভেতর ছোট একটা প্রকোষ্ঠের মধ্যে মদের আড্ডা বসিল। চারিদিকে পাখির মাংসের টুকরা টুকরা হাড়ের কুচি ও একরাশি মুড়ি ছড়াইয়া পড়িয়া আছে। একটা পাতায় এখনো খানিকটা মাংস, আর একটায় কতগুলা মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, খানিকটা নুন।
দুইটি খালি বোতল গড়াইতেছে, একটি বোতল অর্ধসমাপ্ত। বিশ্বস্ত বাসা একটি বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হইয়া পড়িয়া আছে। মাথার চুল ধুলায় রুক্ষ, হাত দুইটি মাথার উপর দিয়া ঊর্ধ্ববাহুর ভঙ্গিতে মাটির উপর লুণ্ঠিত। মুখে তখনও মদের ফেনা বুদবুদের মতো লাগিয়া রহিয়াছে। হৃষ্টপুষ্ট শান্তশিষ্ট চেহারা মেয়েটির। রাধিকা তাহাকে দেখিয়া আবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, তোমার বেদিনী? এই যে কাটা কলা গাছের পাড়া পড়েছে গো। নূতন বাজিকর হাসিল। তারপর সে স্খলিত পদে খানিকটা অগ্রসর হইয়া একটা স্থানের আলগা মাটি সরাইয়া দুইটা বোতল বাহির করিয়া আনিল। মদ খাইতে খাইতে কথা যাহা বলিবার বলিতেছিল নূতন বাজিকর আর রাধিকা। শম্ভু মত্ততার মধ্যেও গম্ভীর হইয়া বসিয়াছিল। প্রথম পাত্র পান করিয়াই রাধিকা বলিল, তোমার নাম কি গো বাজিকর? নূতন বাজিকর কাঁচা লঙ্কা খানিকটা দাঁতে কাটিয়া বলিল, নাম শুনলি গালি দিবা আমাকে? কেনে? নাম বটে কিষ্টবেদে। তা গালি দিব কেনে? তোমার নাম যে রাধিকা বেদিনী, তাই বলছি। রাধিকা খিলখিল করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল। পরক্ষণেই সে আপনার কাপড়ের ভেতর হইতে ক্ষিপ্র হস্তে কি বাহির করিয়া নূতন বাজিকরের গায়ে ছুঁড়িয়া দিয়া বলিল, কই, কালীয় দমন করে দেখি কিষ্ট, দেখি। শম্ভু চঞ্চল হইয়া পড়িল, কিন্তু কিষ্টবেদে ক্ষিপ্র হাতে আঘাত করিয়া সেটাকে মাটিতে ফেলিয়া দিল। একটা কালকেউটের বাচ্চা। আহত সর্পশিশু হিস হিস গর্জনে মুহূর্তে ফনা তুলিয়া দংশনোদ্যত হইয়া উঠিল। শম্ভু চিৎকার করিয়া উঠিল, আকামা! অর্থাৎ ২০ দাঁত এখনো ভাঙা হয় নাই। কিষ্ট কিন্তু ততক্ষণে তাহার মাথাটা বাঁ হাতে চাপিয়া ধরিয়া হাসিতে আরম্ভ করিয়া দিয়াছে। হাসিতে হাসিতে সে ডান হাতের ট্যাঁক হইতে ছোট্ট একটা ছুরি বাহির করিয়া দাঁত দিয়া খুলিয়া ফেলিল এবং সাপটার ২০ দাঁত ও বিষের থলি দুই কাটিয়া ফেলিয়া রাধিকার গায়ে আবার ছুঁড়িয়া দিল। রাধিকাও বাঁ হাতে সাপটাকে ধরিয়া ফেলিল, কিন্তু রাগে সে মুহূর্ত পূর্বের ওই সাপটার মতোই ফুলিয়া উঠিয়া বলিল, আমার সাপ তুমি কামাইলা কেনে? কিষ্ট বলিল, তুমি যে বললা গো দমন করতে, বলিয়া সে এবার হাহা করিয়া হাসিয়া উঠিল। রাধিকা মুহূর্তে আসন ছাড়িয়া উঠিয়া তাঁবু হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার পূর্বেই নূতন তাঁবুতে আজ হইতেই খেলা দেখানো হইবে, সেখানে খুব সমারোহ পড়িয়া গিয়াছে। বাহিরে মাচা বাঁধিয়া সেটার উপর বাজনা বাজিতে আরম্ভ করিয়াছে। একটা পেট্রোম্যাক্স আলো জ্বালিবার উদ্যোগ হইতেছে। রাধিকা আপনাদের ছোট তাঁবুটির বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহাদের খেলার তাঁবু এখনো খাটানো হয় নাই। রাধিকার চোখ দুইটি হিংস্রভাবে যেন জ্বলিতেছিল। শম্ভু নিকটেই একটা গাছতলায় নামাজ পড়িতেছিল, আর একটু দূরে একটা গাছের পাশে নামাজ পড়িতেছে কিষ্ট। বিচিত্র জাত এই বেদেরা। জাতি জিজ্ঞাসা করিলে বলে বেদে, তবে ধর্মে ইসলাম। আচারে পুরা হিন্দু। মনসা পূজা করে, মঙ্গলচণ্ডী ষষ্ঠীর ব্রত করে, কালী দুর্গাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে, নাম রাখে শম্ভু, শিব, কৃষ্ণ, হরি, কালী, দুর্গা, রাধা, লক্ষ্মী। হিন্দু পুরাণ কথা ইহাদের কণ্ঠস্থ। এমনই আর একটি সম্প্রদায় পট দেখাইয়া হিন্দু পুরাণ গান করে। আবার তাহারা নিজেদের বলে পটুয়া, নিপুণ চিত্রকরের জাতি। বিবাহ আদান প্রদান সমগ্রভাবে ইসলাম ধর্ম সম্প্রদায়ের সঙ্গে হয় না, নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যেই আবদ্ধ। বিবাহ হয় মোল্লার নিকট ইসলামী পদ্ধতিতে, মরিলে পোড়ায় না, কবর দেয়। জীবিকায় বাজিকরেরা সাপ ধরে, সাপ নাচাইয়া গান করে, বাঁদর ছাগল লইয়া খেলা দেখায়। অতি সাহসী কেহ কেহ এমনই তাঁবু খাটাইয়া বাঘ লইয়া খেলা দেখায়। কিন্তু এই নূতন তাঁবুর মতো সমারোহ করিয়া তাহাদের সম্প্রদায়ের কেহ
কখনো খেলা দেখায় নাই। রাধিকার চোখ ফাটিয়া জল আসিতেছিল। তাহার মনশ্চক্ষে কেবল ভাসিয়া উঠিতেছিল উহাদের সবল তরুণ বাঘটির কথা। ইহারই মধ্যে লুকাইয়া সে বাঘটাকে কাঠের ফাঁক দিয়ে দেখিয়া আসিয়াছে। সবল দৃঢ় ক্ষিপ্রতা ব্যঞ্জক অঙ্গপ্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখে হাসির মতো ভঙ্গি যেন অহরহ লাগিয়াই আছে। আর তাহাদের বাঘটা স্থবির শিথিল দেহ, অতি কর্কশ খসখসে লোমগুলো দেখিলে রাধিকার শরীর ঘিন ঘিন করিয়া ওঠে। কতবার যে শম্ভুকে বলিয়াছে একটা নূতন বাঘ কিনিবার জন্য, কিন্তু শম্ভুর কি যে মমতা ওই বাঘটার প্রতি, তাহার হেতু সে কিছুতেই খুঁজিয়া পায় না। নামাজ সারিয়া ফিরিয়া আসিতেই সে গভীর ঘৃণা ও বিরক্তির সহিত বলিয়া উঠিল, তোর এই বুড়া বাঘের খেলা দেখতে কেউ আসবে নাই। ক্রুদ্ধস্বরের শম্ভু বলিল, তুই জানছিস সব? রাধিকা নাসিকা কুঞ্চিত করিয়া বলিল, না, জেনে না আমি, তুই জানছিস সব। শম্ভু চুপ করিয়া রহিল, কিন্তু রাধিকা থামিল না। কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সে বলিয়া উঠিল, ওরে মরা, বুড়ার নাচন দেখতে কার কবে ভালো লাগে রে? আমারে বলে তুই জানছিস সব। শম্ভু মুহূর্তে ক্ষিপ্র হইয়া উঠিল। পরিপূর্ণভাবে তাহার হিংস্র দুই পাটি দাঁত ওই বাঘের ভঙ্গিতেই বাহির করিয়া সে বলিল, ছোকরার ওপর বড় যে টান দেখি তোর। রাধিকা সর্পিনীর মতো গর্জন করিয়া বলিল, কি বললি বেমান? শম্ভু আর কোনো কথা বলিল না। অঙ্কুশভীত বাঘের মতো ভঙ্গিতেই সেখান হইতে চলিয়া গেল। ক্রোধে অভিমানে রাধিকার চোখ ফাটিয়া জল আসিল। বেইমান তাহাকে এত বড় কথাটা বলিয়া গেল। সব ভুলিয়া গিয়াছে সে। নিজের বয়সটাও তাহার মনে নাই। 40 বৎসরের পুরুষ, তুই তো বুড়া। রাধিকার বয়সের তুলনায় তুই বুড়া ছাড়া আর কি? রাধিকা এই সবে 22-এ পা দিয়াছে। সে কি দায়ে পড়িয়া শম্ভুকে বরণ করিয়াছে? রাধিকা তাড়াতাড়ি আপনাদের তাঁবুর ভেতর ঢুকিয়া গেল। সত্য কথা, সে আজ 5 বছর আগের ঘটনা। রাধিকার বয়স তখন 17। তাহারও 3 বছর পূর্বে শিবপদ বেদের সহিত তাহার বিবাহ হইয়াছিল। শিবপদ ছিল রাধিকার চেয়ে বৎসর 3 বড়। আজও তাহার কথা মনে করিয়া রাধিকার দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ, কোমল মুখশ্রী, বড় বড় চোখ। সে চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি। সাপ, বাঁদর, ছাগল এসবে তাহার আসক্তি ছিল না। সে করিত বেতের কাজ, ধামা বুনিত, চেয়ার পালকির কাজ করিত। তাহাতে তাহার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি। তাহারা স্বামী স্ত্রীতে বাহির হইত। সে কাঁধে ভার বহিয়া লইয়া যাইত তাহার বেতের জিনিস। রাধিকা লইয়া যাইত তাহার সাপের ঝাঁপি, বাদর, ছাগল। শিবপদর সঙ্গে আরও একটা যন্ত্র থাকিত। তাহার কোমরে গোঁজা থাকিত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচাইয়া গান গাহিত, শিবপদ রাধিকার স্বরের সহিত মিলাইয়া বাঁশি বাজাইত। ইহা ছাড়াও শিবপদর আরও একটা কত বড় গুণ ছিল। তাহাদের সামাজিক মজলিসে বৃদ্ধদের আসরেও তাহার ডাক পড়িত। অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় সে শিখিয়াছিল। এই জন্য তাহার পরামর্শ প্রবীণেরাও গ্রহণ করিত। গ্রামের মধ্যে সম্মান কত তাহার। আর সেই শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতো। টাকা কুড়ি সব থাকিত রাধিকার কাছে। তাঁতে বোনা কালো রঙের জমির উপর সাদা সুতার খুব ঘন ঘন ঘর কাটা শাড়ি পরিতে রাধিকা খুব ভালোবাসিত। শিবপদ 12 মাস সেই কাপড়ই তাহাকে পরাইয়াছে। এই সময় কোথা হইতে 10 বৎসর নিরুদ্দেশ থাকার পর আসিল এই শম্ভু। সঙ্গে এই বাঘটা, একটা ছেঁড়া তাঁবু, আর এক বিগত যৌবনা বেদেনী। বাঘ ও তাঁবু দেখিয়া সকলের তাক লাগিয়া গেল। রাধিকা প্রথম যেদিন শম্ভুকে দেখিল, সেদিনের কথা তাহার আজও মনে আছে। সে এই উগ্র পিঙ্গলবর্ণ উদ্ধত দৃষ্টি কঠোর বলিষ্ঠ দেহ মানুষটিকে দেখিয়া বিস্মিত হইয়া গিয়াছিল।
শম্ভু তাহাকে দেখিতেছিল মুগ্ধ বিস্ময়ের সঙ্গে। সেই প্রথম ডাকিয়া বলিল, এ বেদিনী, দেখি তোর সাপ কেমন। রাধিকার কি যে হইয়াছিল, সে ফিক করিয়া হাসিয়া বলিয়াছিল, নাগরের শখ দেখি যে খুব, পয়সা দিবা? বেশ মনে আছে, শম্ভু বলিয়াছিল, পয়সা দিব না, তুই সাপ দেখালে আমি বাঘ দেখাব। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়াছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা, তেমনি কি অদ্ভুত কথা, বলে বাঘ দেখাইবে। সে তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া বলিয়াছিল, সত্যি বলছ? বেশ, দেখ, আগে আমার বাঘ দেখ। সে তাহাকে তাঁবুর ভিতর লইয়া সত্যই বাঘ দেখাইয়াছিল। সবিস্ময়ে তাহাকে প্রশ্ন করিয়াছিল, ওই বাঘ নিয়ে তুমি কি করো? লড়াই করি, খেলা দেখাই। হ্যাঁ, দেখবি তু? বলিয়া সঙ্গে সঙ্গে সে খাঁচা খুলিয়া বাঘটাকে বাহির করিয়া তাহার সামনে দুই থাবা দুই হাতে ধরিয়া বাঘের সহিত মুখোমুখি দাঁড়াইয়াছিল। বেশ মনে আছে, রাধিকা বিস্ময়ে হতবাক হইয়া গিয়াছিল। শম্ভু বাঘটাকে খাঁচায় ভরিয়া রাধিকার সম্মুখে দাঁড়াইয়া বলিয়াছিল, তুই এইবার সাপ দেখা আমাকে। রাধিকা সে কথার উত্তর দেয় নাই, বলিয়াছিল, ওটা তোমার পোষ মেনেছে? হি হি করিয়া হাসিয়া শম্ভু সবলে তাহাকে জড়াইয়া বলিয়াছিল, বাঘিনী পোষ মানাইতে আমি ওস্তাদ আছি। কি যে হইয়াছিল রাধিকার, এক বিন্দু আপত্তি পর্যন্ত করে নাই। দিন কয়েক পরেই সে শিবপদর সমস্ত সঞ্চিত অর্থ লইয়া শম্ভুর তাঁবুতে আসিয়া উঠিয়াছিল। চোখের জলে শিবপদর বুক ভাসিয়া গিয়াছিল। কিন্তু তাহাতে রাধিকার মমতা হওয়া দূরে থাক, লজ্জা হওয়া দূরে থাক, ঘৃণায় বিতরাগে তাহার অন্তর রি রি করিয়া উঠিয়াছিল। রাধিকার মা বাপ, গ্রামের সকলে তাহাকে ছি ছি করিয়াছিল, কিন্তু রাধিকা সে গ্রাহ্যই করে নাই। সেই রাধিকার আনিত শিবপদর অর্থেই এই শম্ভুর তাঁবু ও খেলার অন্য সরঞ্জাম কেনা হইয়াছিল। সে অর্থ আজ নিঃশেষিত হইয়া আসিয়াছে। দুঃখেই দিন চলে আজকাল। শম্ভু যাহা রোজগার করে সবই নেশায় উড়াইয়া দেয়, কিন্তু রাধিকা একটি দিনের জন্যে দুঃখ করে নাই। আর বেইমান কিনা এই কথা বলিল। সে একটা মদের বোতল বাহির করিয়া বসিল। ওদিকে নূতন তাঁবুতে আবার বাজনা বাজিতেছে, দোসরা দফায় খেলা আরম্ভ হবে। মদ খাইয়া রাধিকা হিংস্র হইয়া উঠিয়াছিল। ওই বাজনার শব্দে তাহার অন্তরটা যেন জ্বালা করিয়া উঠিল। উহাদের তাঁবুতে নিশীথ রাত্রে আগুন ধরাইয়া দিলে কেমন হয়? সহসা তাহাদের তাঁবুর বাহিরে শম্ভুর ক্রুদ্ধ উচ্চ কণ্ঠস্বর শুনিয়া সে মত্ততার উপর উত্তেজিত হইয়া বাহিরে আসিল। দেখিল শম্ভুর সম্মুখে দাঁড়াইয়া কিষ্ট। তাহার পরনে ঝকঝকে সাজ পোশাক, চোখ রাঙা। সেই তখন কথা বলিতেছিল, কেনে, এতে দোষটা কি হল? তোমরা বসে রইছ, আমাগর খেলা হচ্ছে। খেলা দেখবার নেওয়াত দিলাম তো দোষটা কি হল? শম্ভু চিৎকার করিয়া উঠিল, খেল দেখাবেন খেলোয়াড়ই আমার, অপমান করতে আসছিস তু। কিষ্ট কি বলিতে গেল, কিন্তু তাহার পূর্বেই উত্তেজিত রাধিকা একটা ইট কুড়াইয়া তাহাকে লক্ষ্য করিয়া মারিয়া বসিল। অব্যর্থ লক্ষ্য, কিন্তু কিষ্ট অদ্ভুত। সে বলের মতো সেটাকে লুফিয়া ধরিয়া ফেলিল, তারপর ইটটাকে লুফিতে লুফিতে চলিয়া গেল। বিস্ময়ে রাধিকা সামান্য কয়টা মুহূর্তের জন্যে যেন স্তম্ভিত হইয়া গিয়াছিল। সে ঘোর কাটিতেই সে বর্ধিত উত্তেজনায় আবার একটা ইট কুড়াইয়া লইল। শম্ভু তাহাকে নিবৃত্ত করিল। সে সাদরে তাহার হাত ধরিয়া তাঁবুর মধ্যে লইয়া গেল। রাধিকা বিপুল আবেগে শম্ভুর গলা জড়াইয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে আরম্ভ করিল। শম্ভু বলিল, এই মেলার বাদেই বাঘ কিনে লিয়ে আসব। ওদিকের তাঁবু হইতে কিষ্টর কণ্ঠস্বর ভাসিয়া আসিল, খোল কানাত, ফেলে দে খুলে। তাঁবুর একটা ছেঁড়া ফাঁক দিয়া রাধিকা দেখিল তাঁবুর কানাত খুলিয়া দিতেছে, অর্থাৎ ভিতরে না গেলেও তাহারা যেন দেখিতে বাধ্য হয়।
সে ক্রোধে গর্জন করিয়া উঠিল, দিব আগুন ধরাইয়া তাঁবুতে। শম্ভু গম্ভীর হইয়া ভাবিতেছিল। কিষ্ট চলন্ত ঘোড়ার পিঠে দাঁড়াইয়া কসরত দেখাইতেছে। রাধিকা একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, নতুন খেলা কিছু বার করো তুমি, নইলে বদনামি হবে, কেউ দেখবে না আমাদের খেলা। শম্ভু দাঁতে দাঁত চাপিয়া বলিল, কাল পুলিশে ধরাইয়া দিব শালাকে, মদের সন্ধান দিয়া দেব। ওদিকে টিয়া পাখিতে কামান দাগিল, সেই মেয়েটা তারের উপর ছাতা মাথায় দিয়া নাচিল। বাঘটার সহিত কিষ্ট লড়াই করিল, একটা থাবা বসাইয়া দিল বাঘটা। রাধিকা আপনাদের খেলার দৈন্যের কথা ভাবিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে আক্রোশেও ফুলিতেছিল। তাঁবুটা আগুন ধরিয়া ধুধু করিয়া জ্বলিয়া যায়, কেরোসিন ঢালিয়া আগুন ধরাইয়া দিলে কেমন হয়। পরদিন সকালে উঠিতে রাধিকার একটু দেরি হইয়া গিয়াছিল। উঠিয়া দেখিল শম্ভু নাই। সে বোধহয় ২-৪ জন মজুরের সন্ধানে গ্রামে গিয়াছে। বাহিরে আসিয়া সে শিহরিয়া উঠিল। কিষ্টর তাঁবুর চারিপাশে পুলিশ দাঁড়াইয়া আছে, দুয়ারে একজন দারোগা বসিয়াছেন। এ কি! সে শটান গিয়া দারোগার সামনে সেলাম করিয়া দাঁড়াইল। দারোগা তাহার আপাদমস্তক দেখিয়া বলিলেন, ডাকো সব, আমরা তাঁবু দেখব। আবার সেলাম করিয়া বেদেনী বলিল, কি কসুর করলাম হুজুর? মদ আছে কিনা দেখব আমরা, ডাকো বেটা ছেলেদের, এখান থেকেই ডাকো। রাধিকা বুঝিল দারোগা তাহাকে এই তাঁবুরই লোক ভাবিয়াছেন, কিন্তু সে আর তাহার ভুল ভাঙিল না। বলিল, ভেতরে আমার কচির ছেলে রয়েছে হুজুর। আচ্ছা, ছেলে নিয়ে আসতে পারো তুমি, আর ডেকে দাও পুরুষদের। রাধিকা দ্রুত তাঁবুর মধ্যে প্রবেশ করিয়া সেই দেখা জায়গাটার আলগা মাটি সরাইয়া দেখিল ৩টা বোতল তখনও মজুত রহিয়াছে। সে একখানা কাপড় টানিয়া লইয়া ভাঁজ করিয়া বোতল ৩টাকে পুড়িয়া ফেলিল এবং সুকৌশলে এমন করিয়া বুকে ধরিল যে শীতের দিনে সযত্নে বস্ত্রাবৃত অত্যন্ত কচি শিশু ছাড়া আর কিছু মনে হয় না। তাঁবুর মধ্যেই কিষ্ট অঘরে ঘুমাইতেছিল। পায়ের ঠেলা দিয়া তাহাকে জাগাইয়া দিয়া রাধিকা বলিল, পুলিশ আসছে, বসে রয়েছে দুয়ারে, উঠে যাও। সে অকম্পিত সংযত পদক্ষেপে স্তন্যদানরত মাতার মতো শিশুকে যেন বুকে ধরিয়া বাহির হইয়া গেল। তাহার পিছনেই কিষ্ট আসিয়া দারোগার সম্মুখে দাঁড়াইল। দারোগা প্রশ্ন করিলেন, এ তাঁবু তোমার? সেলাম করিয়া কিষ্ট বলিল, জি হুজুর। দেখব তাঁবু আমরা, মদ আছে কিনা দেখব। মেলার ভিড়ের মধ্যে শিশুকে বুকে করিয়া বেদেনী ততক্ষণে জলরাশির মধ্যে জলবিন্দুর মতো মিশিয়া গিয়াছে। শম্ভু গুম হইয়া বসিয়াছিল। রাধিকা উপুড় হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। শম্ভু তাহাকে নির্মমভাবে প্রহার করিয়াছে। শম্ভু ফিরিয়া আসিতেই বিপুল কৌতুকে সে হাসিয়া পুলিশকে ঠকানোর বৃত্তান্ত বলিয়া তাহার গায়ে ঢলিয়া পড়িল। বলিল, ভেলকি লাগাই দিচ্ছি দারোগার চোখে। শম্ভু কঠিন আক্রোশ ভরা দৃষ্টিতে রাধিকার দিকে চাহিয়া রহিল। রাধিকার সেদিকে ভ্রুক্ষেপ ছিল না। সে হাসিয়া বলিল, খাবা ছেলে, খাবা? শম্ভু অতর্কিতে তাহার চুলের মুঠি ধরিয়া নির্মমভাবে প্রহার করিয়া বলিল, সব মাটি করে দিছিস তো, ওয়াকে আমি জেহেলে দিবার লাগি পুলিশে বলে এলাম, আর তু করলি এই কাণ্ড। রাধিকা প্রথমটায় ভীষণ উগ্র হইয়া উঠিয়াছিল, কিন্তু শম্ভুর কথা সমস্তটা শুনিয়াই তাহার মনে পড়িয়া গেল গত রাত্রির কথা। সত্যই তো এ কথা শম্ভু তো বলিয়াছিল। সে আর প্রতিবাদ করিল না। নীরবে শম্ভুর সমস্ত নির্যাতন সহ্য করিয়া উপুড় হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। আজ অপরাহ্ন হইতে এ তাঁবুতেও খেলা আরম্ভ হইবে। শম্ভু আপনার জীর্ণ পুরাতন পোশাকটা বাহির করিয়া পরিয়াছে। একটা কালো রঙের চোঙার মতো সরু প্যান্টালুন আর একটা কালো রঙেরই খাটো হাতা কোট। রাধিকার পরনে পুরনো রঙিন ঘাঘরা আর অত্যন্ত পুরনো একটা ফুল হাতা বডিস। অন্য সময় মাথার চুল সে বেনি বাঁধিয়া ঝুলাইয়া দিত, কিন্তু আজ সে বেনি বাঁধিল না। আপনাদের সকল প্রকার দীনতা ও জীর্ণতার প্রতি অবজ্ঞায় ক্ষোভে
তাহার যেন লজ্জায় মরিতে ইচ্ছা হইতেছিল। উহাদের তাঁবুতে কিষ্টর সেই বিড়ালির মতো গাল মোটা স্থবিরার মতো স্থূলাঙ্গী মেয়েটা পরিয়াছে গেঞ্জির মতো টাইট জামা, তাহার উপর জরিদার সবুজ শাটিনের একটা জাঙ্গিয়া ও কাঁচুলি ঢঙের বডিস। কুৎসিত মেয়েটাকেও যেন সুন্দর দেখাইতেছে। উহাদের জয়ঢাকটার বাজনার মধ্যে কাঁসা পিতলের বাসনের আওয়াজের মতো বেশ একটা শেষকালে ঝঙ্কার দিয়া ওঠে। আর এই কতকালের পুরনো ঢ্যাপঢ্যাপে জয়ঢাক, ছি! কিন্তু তবুও প্রাণপণে সে চেষ্টা করে, জোরে করতাল পেটে। শম্ভু বাজনা থামাইয়া হাঁকিল, বাঘ বাঘ, বড় বাঘ। রাধিকা রুদ্ধস্বর কোনো মতে সাফ করিয়া লইয়া প্রশ্ন করিল, বড় বাঘ কি করে? শম্ভু খুব উৎসাহ ভরে বলিল, পক্ষীরাজ ঘোড়া হয়, মানুষের সঙ্গে যুদ্ধ করে, মানুষের মাথা মুখে ভরে। সে এবার লাফ দিয়া নামিয়া ভিতর গিয়া বাঘটাকে খোঁচা দিল। জীর্ণ বৃদ্ধ বনচারী হিংস্র গর্জন করিল। সঙ্গে সঙ্গে তাঁবুর ভেতর হইতে সবল প্রসূর তরুণ হিংস্র ক্রুদ্ধ গর্জন ধ্বনিত হইয়া উঠিল। মাচার উপর রাধিকা দাঁড়াইয়াছিল, তাহার শরীর যেন ঝিমঝিম করিয়া উঠিল। ক্রূর হিংসা ভরা দৃষ্টিতে সে ওই তাঁবুর মাচানের দিকে চাহিয়া দেখিল, কিষ্ট হাসিতেছে। রাধিকার সহিত চোখাচোখি হইতেই সে হাঁকিল, আরেকবার। ও তাঁবুর ভেতর হইতে দ্বিতীয়বার খোঁচা খাইয়া উহাদের বাঘটা এবার প্রবলতর গর্জনে হুঙ্কার দিয়া উঠিল। রাধিকার চোখে জ্বলিয়া উঠিল আগুন, জনতা স্রোতের মতো কিষ্টর তাঁবুতে ঢুকিল। শম্ভুর তাঁবুতে অল্প কয়েকটি লোক সস্তায় আমোদ দেখিবার জন্য ঢুকিল। খেলা শেষ করিয়া মাত্র কয়েক আনা পয়সা হাতে শম্ভু ভীষণ হিংস্র মুখ করিয়া বসিয়া রহিল। রাধিকা দ্রুত পদে মেলার মধ্যে বাহির হইয়া গেল। কিছুক্ষণ পরেই সে ফিরিল কিসের এক টিন লইয়া। শম্ভু বিরক্তি স্বরেও বিস্ময়ে প্রশ্ন করিল, কি ওটা? কেরাচিনি, আগুন লাগাই দিব ওদের তাঁবুতে। পুরো পেলাম নাই, 200 কম রয়েছে। তাহার চোখ জ্বলিতেছে। শম্ভুর চোখও হিংস্র দীপ্তিতে জ্বলিয়া উঠিল। সে বলিল, লিয়ায় মদ। মদ খাইতে খাইতে রাধিকা বলিল, দাও দাও করে জ্বলবে যখন। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। সে অন্ধকারের মধ্যে বাহিরে আসিয়া দাঁড়াইল। ওই তাঁবুতে তখনও খেলা চলিতেছে। তাঁবুর ছেঁড়া মাথা দিয়া দেখা যাইতেছিল কিষ্ট দড়িতে ঝুলানো কাঠের লাঠিতে দোল খাইতে খাইতে কসরত দেখাইতেছে। একটা ছাড়িয়া আরেকটা ধরিয়া দুলিতে লাগিল। দর্শকেরা করতালি দিতেছে। শম্ভু তাহাকে আকর্ষণ করিয়া বলিল, এখন লয়, সেই নিশুতি রাতে। তাহারা আবার মদ লইয়া বসিল। সমস্ত মেলাটা শান্ত স্তব্ধ। অন্ধকারে সব ভরিয়া উঠিয়াছে। বেদেনী ধীরে ধীরে উঠিল। এক মুহূর্তের জন্য তাহার চোখে ঘুম আসে নাই। বুকের মধ্যে একটা অস্থিরতায়, মনের মধ্যে একটা দুর্দান্ত জ্বালায় সে অহরহ যেন পীড়িত হইতেছে। সে বাহিরে আসিয়া দাঁড়াইল। গাঢ় অন্ধকার থমথম করিতেছে। সমস্ত নিস্তব্ধ। সে খানিকটা এদিক হইতে ওদিক পর্যন্ত ঘুরিয়া আসিল। কেহ কোথাও জাগিয়া নাই। সে আসিয়া তাঁবুতে ঢুকিল। ফস করিয়া একটা দেশলাই জ্বালিল। ওই কেরোসিনের টিনটা রহিয়াছে। তারপর শম্ভুকে ডাকিতে গিয়া দেখিল সে শীতে কুকুরের মতো কুণ্ডলি পাকাইয়া অঘোরে ঘুমাইতেছে। তাহার উপর ক্রোধে ঘৃণায় রাধিকার মন ছিছি করিয়া উঠিল। অপমান ভুলিয়া গিয়াছে, ঘুম আসিয়াছে। সে শম্ভুকে ডাকিল না। দেশলাইটা চুলের খোঁপায় গুজিয়া টিনটা হাতে লইয়া একাই বাহিরে চলিয়া গেল। ওই পিছন দিক হইতে দিতে হইবে। ওদিকটা সমস্ত পুড়িয়া গেলে তবে এদিকের মেলার লোকে আলোকশিখা দেখিতে পাইবে। ক্রূর হিংস্র সাপিনীর মতোই সে অন্ধকারের মধ্যে মিশিয়া সনসন করিয়া চলিয়াছিল। পেছনে আসিয়া টিনটা নামাইয়া সে হাঁপাইতে আরম্ভ করিল। চুপ করিয়া বসিয়া সে খানিকটা বিশ্রাম করিয়া লইল। বসিয়া থাকিতে থাকিতে তাঁবুর ভিতরটা একবার দেখিয়া লইবার জন্য সে কানাতটা সন্তর্পণে ঠেলিয়া বুক পাতিয়া মাথাটা গলাইয়া দিল। সমস্ত তাঁবুটা অন্ধকার,
সরীসৃপের মতো বুকে হাঁটিয়া বেদেনী ভেতরে ঢুকিয়া পড়িল। খোঁপার ভিতর হইতে দেশলাইটা বাহির করিয়া ফস করিয়া একটা কাঠি জ্বালিয়া ফেলিল। তাহার কাছেই এই যে কিষ্ট একটা অসুরের মতো পড়িয়া অঘুরে ঘুমাইতেছে। রাধিকার হাতের কাঠিটা জ্বলিতেই লাগিল। কিষ্টর কঠিন সুশ্রী মুখে কি সাহস! উহ, বুকখানা কি চওড়া, হাতের পেশিগুলা কি নিটোল। তাহার আশেপাশে ঘোড়ার খুরের দাগ। ছুটন্ত ঘোড়ার পিঠে কিষ্ট নাচিয়া ফেরে। ওই যে কাঁধে সদ্য ক্ষত চিহ্নটা, ওই দুর্দান্ত সবল বাঘটার নখের চিহ্ন। দেশলাইয়ের কাঠিটা নিবিয়া গেল। রাধিকার বুকের মধ্যেটা তোলপাড় করিয়া উঠিল, যেমন করিয়াছিল শম্ভুকে প্রথম দিন দেখিয়া। না, আজিকার আলোড়ন তাহার চেয়েও প্রবল। উন্মত্তা বেদিনী মুহূর্তে যাহা করিয়া বসিল তাহা স্বপ্নের অতীত। সে উন্মত্ত আবেগে কিষ্টর সবল বুকের উপর ঝাঁপ দিয়া পড়িল। কিষ্ট জাগিয়া উঠিল, কিন্তু চমকাইল না। ক্ষীণ নারীতনুখানি সবল আলিঙ্গনে আবদ্ধ করিয়া বলিল, কে? রাধি? তাহার মুখ চাপিয়া ধরিয়া রাধিকা বলিল, হ্যাঁ, চুপ। কিষ্ট চুমায় চুমায় তাহার মুখ ভরিয়া দিয়া বলিল, দাঁড়াও, মদ আনি। না, চলো, ওঠো, এখনই এখান থেকে পালাই চলো। রাধিকা অন্ধকারের মধ্যে হাঁপাইতেছিল। কিষ্ট বলিল, কোথায়? হই দেশান্তরে। আর ইগুলা? থাক পড়ে, ওই শম্ভু লিবে। তুমি উহার রাধিকে লিবা, ওয়াকে দাম দিবা না? সে নিম্নস্বরে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। উন্মত্ত বেদিয়া, তাহার উপর দুরন্ত যৌবন। কিষ্ট দ্বিধা করিল না, বলিল, চলো। চলিতে চলিতে রাধিকা থামিল, বলিল, দাঁড়াও। সে কেরোসিনের টিনটা শম্ভুর তাঁবুর উপর ঢালিয়া দিয়া মাঠের ঘাসের উপর ছড়া দিয়া চলিতে চলিতে বলিল, চলো। টিনটা শেষ হইতেই সে দেশলাই জ্বালিয়া কেরোসিন সিক্ত ঘাসে আগুন ধরাইয়া দিল। খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরুক পুড়াপুড়ে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বেদেনী। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।